দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 7টা সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। উপজেলা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে বিদ্রোহীদের দমনে কঠোর অবস্থানে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের পরিষ্কার নির্দেশনা, একবার বিদ্রোহী প্রার্থী হলে জীবনে আর কখনোই নৌকার মনোনয়ন পাবেন না তিনি, থাকবে না দলের কোনো পদে আসার সুযোগও। নিউজ 24-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। 2009 সাল থেকে টানা 3 মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। 3 মেয়াদে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় পর্যায়ের অনেক নির্বাচন। পাল্লা দিয়ে বেড়েছে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা। সাময়িক বহিষ্কার সহ নানা ঘোষণা আসলেও কমেনি দলের ভিতরে বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রবণতা। চলতি মাসের 20 তারিখ অনুষ্ঠিত হবে 161 ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনেও বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি। ইউনিয়নের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকও আছেন বিদ্রোহীদের তালিকায়। তবে অন্যবারের চেয়ে এবার দলের অবস্থান অত্যন্ত কঠিন। এই সেদিনও যে আমরা মনোনয়ন বোর্ডে বসলাম, সেখানে বেশ কিছু নমিনেশন চেয়েছে এমন ব্যক্তিরা যারা অতীতে বিদ্রোহী হয়েছিল, তাদের কাউকে আমরা আলোচনাতে আনি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিচ্ছে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া এবং তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি কেন দেওয়া হবে না সেই মর্মে শোকজ করা। তাদের শোকজে জবাব পাওয়ার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একবার যারা বিদ্রোহী হিসেবে নাম লেখাবে তাদের আর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পদ আর পাওয়ার সম্ভাবনা থাকবে না, আর কোনো নির্বাচনে তারা প্রার্থী হতে পারবে না। কমিটি গঠনের ক্ষেত্রেও দেওয়া হয়েছে নির্দেশনা, কোনো বিতর্কিত এবং অনুপ্রবেশকারী যেন কমিটিতে না থাকে সেই ব্যাপারে জিরো টলারেন্স আওয়ামী লীগ। আমাদের যে কাউন্সিলের মাধ্যমে যে কমিটি গঠন হয় বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলিতে, সেই পদে যাতে কোনো বিতর্কিত কোনো ব্যক্তি যাতে পদে না আসতে পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আমাদের দলের যে সমস্ত ত্যাগী নেতা কর্মী আছে তাদের নবায়ন করতে হবে এবং সমাজের গ্রহণযোগ্য মানুষ যারা মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষ হিসেবে পরিচিত তাদের বাড়িতে গিয়ে তাদের অনুরোধ করে এবং তারা নৌকায় ভোট দেয় বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে তাদের বাড়িতে গিয়ে আমরা তাদের সদস্য করার জন্য বলে নির্দেশনা দিচ্ছি। গেল 9 সেপ্টেম্বর দলের ওয়ার্কিং কমিটির সভায় দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর নির্দেশনা দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। ধারণ করে আবার প্রচার করে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক যাওয়ার পথে যাত্রা বিরতি করবেন। 19 সেপ্টেম্বর রবিবার তার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে। করোনা বাস্তবতার এবারের প্রতিনিধি দল ছোট আকারে করা হয়েছে। প্রধানমন্ত্রী তার ভাষণে ধনী গরিব নির্বিশেষে সব দেশের জন্য কোভিড ভ্যাকসিন নিশ্চিত করতে আহ্বান জানাবেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে করা এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এই কথা জানান। From the day one আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে আসছেন যে কোভিড ভ্যাকসিনটা শুড বি এ পাবলিক গুড এবং এইটি সব দেশে পাওয়া উচিত, ধনী দরিদ্র সব দেশের পাওয়া উচিত উইদাউট এনি ডিসক্রিমিনেশন। আমরা এটাও এইবারে ওখানে আমরা আরো জোরালো করে তুলব। আর আমাদের রোহিঙ্গা ক্রাইসিস তো আছে, সেই রোহিঙ্গা ক্রাইসিসের উপরে আলোচনা হবে। সেইখানে হচ্ছে এটা আমরা আমাদের নিজেরা সাইড ডিবেট করব। দেশের এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির করণীয় কি, এই বিষয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধারাবাহিক 3 দিনের বৈঠকের শেষ দিন বৃহস্পতিবারের বৈঠক শেষে এই কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তৃণমূল নেতারাও তাদের মতামত দিয়েছেন। তৌহিদ শান্ত বিস্তারিত জানাচ্ছেন। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল 4টার পর বৈঠক শুরু হয়। বৈঠককে কেন্দ্র করে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ছাত্রদল যুবদলের কয়েকশো নেতাকর্মী জড়ো হন। আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থায় দেখা যায়। গেল 2 দিনের মতো এই বৈঠকেও তারেক রহমানের সভাপতিত্বে অংশ নেন দলের শীর্ষ নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা করণীয় এবং সামগ্রিক যে পরিস্থিতি সেই সম্পর্কে তারা কথা বলেছেন। এবং আজকে বিশেষত্ব হচ্ছে যে আজকে স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা ছিলেন তারাও বক্তব্য রেখেছেন এবং আজকে যে প্রথম পর্যায়ের যে আমাদের আপনার 3টি সভা হলো, এটা আজকে শেষ। আমরা আগামী শনিবারে আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে,
এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব যে আরও কয়েকটি সভা আমরা আপনার অনুষ্ঠান করব কিনা। বিএনপি মহাসচিব আরো জানান, নির্বাচন নিয়ে নয়, আপাতত আলোচনা হয়েছে পরিস্থিতি মোকাবেলার কৌশল নিয়ে। নির্বাচন কমিশন নিয়ে আমরা এখন কোনো চিন্তাই করছি না, এখন এই সম্পর্কে আমরা কথাও বলিনি। আমরা সামগ্রিক দেশের রাজনৈতিক পরিস্থিতি, কি করণীয়, আমাদের সাংগঠনিক অবস্থান, এগুলো নিয়ে আমরা কথা বলি। 3 দিনের প্রথম দিনে দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে এবং দ্বিতীয় দিনে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদক মণ্ডলীর সদস্যদের মতামত জেনেছেন তারেক রহমান। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। শেষমেশ প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হলেন ই কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে তাদের দুজনকেই গ্রেপ্তার করে র্যাব। পরে ব্রিফিংয়ে র্যাব জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইভ্যালির শীর্ষ কর্তাদেরও। এই অবস্থায় অনিশ্চয়তায় পড়েছেন কোটি কোটি টাকা বিনিয়োগ করা গ্রাহকরা। সুরাহাতে আছেন সরকারের কাছে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে ই কমার্সের অন্য নাম হয়ে উঠেছিল ইভ্যালি। কম দামে পণ্য ডেলিভারির মাধ্যমে অল্প দিনেই জনপ্রিয় হয়ে ওঠে এই ই কমার্স প্রতিষ্ঠান। বিভিন্ন অফারের প্রলোভন দেখিয়ে লাখ লাখ গ্রাহকের কোটি কোটি টাকা বিনিয়োগ পায় ইভ্যালি। কিন্তু সময় মতো পণ্য না দেয়া, সম্পদ দেনার ব্যাপক ফারাকে সমালোচনায় পড়ে এই ই কমার্স প্ল্যাটফর্ম। এমন অবস্থায় বুধবার রাতে গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে ইভ্যালির মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন এক গ্রাহক। সেই মামলায় বৃহস্পতিবার বিকেলে ইভ্যালির এমডি চেয়ারম্যানের বাসায় অভিযান শুরু করে র্যাব। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব হেডকোয়ার্টারে এক ব্রিফিংয়ে জানানো হয়, ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের বাসায় অভিযানে ব্যবসায়িক বিভিন্ন ডকুমেন্ট পাওয়া গেছে। এখন প্রাথমিকভাবে রাসেল ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে। এখন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ পরবর্তী আমরা তাদেরকে আইনানুগ প্রক্রিয়ার জন্য থানা হস্তান্তর করব। সরকারের বিভিন্ন সংস্থা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। তারা নিশ্চয়ই একটি ব্যবস্থাপনা করবেন যার মাধ্যমে সম্মানিত নাগরিকবৃন্দ বা গ্রাহকবৃন্দ তারা যাতে তাদের যেটা অর্থ ফেরত পান বা পণ্য ফেরত পান, এই ব্যাপারে নিশ্চয়ই একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য বলছে, আলোচিত ই কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির মোট দেনার পরিমাণ 542,99,482 টাকা। এই দেনার বিপরীতে তাদের দৃশ্যমান সম্পদ মাত্র 65 কোটি। এমন অবস্থায় নিজেদের বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা দেশের প্রায় 50 লাখ গ্রাহকের। প্রতিষ্ঠানটির এমডি ও চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ার সময় গ্রাহকরা নিজেদের দুরবস্থার কথা জানিয়ে সরকারের কাছে সমাধান চেয়েছেন। কন্টিনিউয়াসলি কেনাকাটা করে, যার ভিতরে 20 থেকে 30 লাখ, আজকে 20 থেকে 30 লক্ষ গ্রাহক একটা অনিশ্চয়তার মুখে পড়ে যাচ্ছে। অনেকে বাইক পেয়েছে, সেই লোভে আমি ওই জায়গায় পা দিই, কিন্তু এখন আমি 5 লাখ টাকার অর্ডারের মধ্যে একটা অর্ডারও পাইনি। মানে আমি অর্ডার করেছি, আমি ডেলিভারি চাই। এই 12,30,000 টাকা পাই গভর্নমেন্ট, এই টাকাটা গভর্নমেন্ট আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করুক। এদিকে 21 অক্টোবরের মধ্যে ইভ্যালির বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশে পর্যন্ত প্রয়োগ করা হয়েছে করোনার 3.5 কোটি ডোজ ভ্যাকসিন। করোনা সংক্রমণ 5% নিচে আনতে বিপুল সংখ্যক মানুষকে অল্প সময়ের মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনতে চায় স্বাস্থ্য সেবা বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন কার্যক্রমকে হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে দেশব্যাপী ইপিআই কার্যক্রমের আওতায় নিলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ভ্যাকসিনেট করা সহজ হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা সংক্রমণের হার যখন কমতির দিকে, তখনই দ্রুততার সাথে স্বল্প সময়ে বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিনেট করতে মরিয়া স্বাস্থ্যসেবা বিভাগ। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সিংহভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনাও নেওয়া হয়েছে হাতে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার তথ্য বলছে ভিন্ন কথা। 4 কোটির কিছু বেশি নিবন্ধনের বিপরীতে পর্যন্ত টিকা প্রয়োগ হয়েছে 3.5 কোটি ডোজ। 80% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রমের বিকল্প কি হবে তা ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশব্যাপী টিকা প্রয়োগে ব্যাপক ক্যাম্পেইন পরিচালনার পাশাপাশি পুনরায় শুরু করতে হবে গণটিকা কার্যক্রম। একদম যারা বয়স্ক পেশেন্ট গ্রামে থাকে, অনেকে জানতে পারছে না, তাদের ক্ষেত্রে যারা এলাকার লোকজন আছেন, তাদের জনপ্রতিনিধিগণ, তারা অবশ্যই এটাকে অংশগ্রহণ করাতে পারেন। অন্যদিকে কোভিড-19 জাতীয় কমিটির সদস্য বলছেন, গণটিকা কার্যক্রম চালু না করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইপিআই সেবা কার্যক্রম চালু করলেই বেশি সংখ্যক মানুষকে আনা যাবে টিকার আওতায়। আমাদের
যে ইপিএ এর সেটআপ আছে, সেই ইপিএ এর সেটআপে যদি পরবর্তী সময়ে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয় তাহলে ব্যাপক জনগোষ্ঠী কভারেজে আসবে। নতুন করে গণ টিকাদান কর্মসূচি করার আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদিও বেশি সংখ্যক মানুষকে টিকা দিতে আগামী সপ্তাহ থেকে ক্যাম্পেইন শুরু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর, তবে তাও আটকে আছে কেন্দ্র নির্বাচন ও বিকল্প উপায় নির্ধারণে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 51 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,109 জনে। এছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,862 জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা 15,38,203 জন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 3,549 জন। আর এখনো পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 14,94,090 জন। 24 ঘন্টায় 31,149টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 5.98%। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা 234 জন। এর মধ্যে ঢাকায় রয়েছে 182 জন এবং ঢাকার বাইরে 52 জন। এখনো পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 57 জন। আর এই মাসে রোগী ভর্তি হয়েছে 4,709 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়। প্রথম ধাপে অনার্স শেষ বর্ষ মাস্টার্সের শিক্ষা কার্যক্রম শুরু হবে। আগামী শনিবার সিন্ডিকেট বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে এই কথা জানান তিনি। এর আগে মঙ্গলবার হয় প্রভোস্ট কমিটির বৈঠক। দুই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো উপস্থাপিত হবে 18 সেপ্টেম্বর সিন্ডিকেট মিটিংয়ে। সব শিক্ষার্থী টিকার আওতায় না আসলে পুরোপুরি ক্যাম্পাস খোলা হবে না। এখনো 10,000 শিক্ষার্থী টিকা নেয়নি জানিয়ে শিক্ষার্থীদের দ্রুতই টিকার আওতায় আসার আহ্বান জানান উপাচার্য। আমাদের সকল শিক্ষার্থী যাতে টিকা কার্যক্রমের আওতায় আসে, তো সেই জন্য আমাদের বিভাগীয় প্রধান যারা আছেন, চেয়ারম্যান, পরিচালক, ছাত্র উপদেষ্টা, তাদেরকে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য, বিশেষ সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। পূর্ববর্তী যে সুপারিশগুলো, সেই সুপারিশগুলোর সাথে এই ধরনের সুপারিশ, সেগুলো আমরা সব কিছু নিয়েই সিন্ডিকেটে যাব। সিন্ডিকেট হবে 18 তারিখ। সেই 18 তারিখের সিন্ডিকেটে এগুলোর অনুমোদন পাওয়ার পরই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে আগামী 17 থেকে 20 অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর আগে শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেটের 534তম এক্সট্রাঅর্ডিনারি সভায় এই সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান ভুঁইয়া নিউজ 24কে জানান, সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের খোলা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। 17 অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সিন্ডিকেট সদস্যরাও এই বিষয়ে খুব আন্তরিক। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে 48,000 টিকার জন্য আবেদন করা হয়েছে। টিকাগুলো পাওয়ার উপর নির্ভর করে খোলা সম্ভব হবে কিনা বিশ্ববিদ্যালয় তা নির্ভর করবে। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সহ সাংবাদিক নেতারা ব্যাংক হিসাব তলব নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য জানতে চান। জবাবে তথ্যমন্ত্রী বলেন, 11 সাংবাদিক নেতার ব্যাংক হিসেব চেয়ে বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ব্যাংক কেন চিঠি দিয়েছে সেটিও তার প্রশ্ন। আর এর আগে সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশের বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতারা। এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারা আমাদেরকে ঠেলে দিচ্ছে যে আমরা সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। কারণ আমরা সাংবাদিকরা কিন্তু
যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের আদর্শে পথ চলি, আমরা সবসময় কিন্তু এই সরকারের সহযোগিতা দিয়ে থাকি, সহযোগিতা দিচ্ছি। কিন্তু আমাদেরকে এইভাবে সমাজে কেন হেয় করা হয়েছে, আমাদের সারা জীবনের অর্জনকে কেন ভুলুণ্ঠিত করা হলো, কেন এই প্রশ্নের মুখে আমাদেরকে তুলে দেওয়া হলো, আমি সেই প্রশ্নের উত্তর জানতে চাই। সাংবাদিকদের সমস্ত পেশাজীবী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেওয়া হয়েছে। সরকার অবশ্যই যে কারো ব্যাংক হিসাব তলব করতে পারে, ব্যাংক হিসাব এমপিদেরও তলব করা হয়, ব্যাংক হিসাব রাজনীতিবিদদের তলব করা হয়, ব্যাংক হিসাব ব্যবসায়ীদেরও তলব করা হয়, কিন্তু সমস্ত নেতৃবৃন্দের কেন করা হলো সেটি আমার কাছেও একটি বড় প্রশ্ন। এটি আমিও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তবে আমি মনে করি এতে উদ্বেগের কোনো কারণ নেই, কারণ আমি সাংবাদিক, যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের তো আমি চিনি এবং জানি। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের 50 বছরে এসে দু দেশের সম্পর্ক আরও দৃঢ় এবং বিশ্বাসের ভিত্তি শক্তিশালী হয়েছে বলে জানালেন ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন আইটেকের দুই দেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জানান, করোনার সময়ে ভারত বাংলাদেশের পাশে প্রকৃত বন্ধুর মতো থেকেছে। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী আশা করেন, শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে দু দেশের সম্মিলিত কাজে আইটেক বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আইটেক অ্যালামনাইরা দেশের বিভিন্ন সেক্টরে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় to convey the word that we would be more than ready to look at more courses of interest to Bangladeshi friends, and also to try and see if we can use ITEC as a bridge to move forward two-way exchanges of experience. So more that we can learn from you also. আমাদের হায়ার সেকেন্ডারি এবং ভারতের হায়ার সেকেন্ডারি লেভেলের মধ্যে মিউচুয়াল রেকগনিশন আছে, যেই কারণে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয়। এবং ভারত থেকেও এখন অনেক ছাত্রছাত্রী আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে, মেডিকেল কলেজগুলোতে পড়তে আসছে। এই যে আদান প্রদান, এর মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো শক্তিশালী হবে। বছর ব্যবধানে দ্বিগুণ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। বাজার মূলধনও প্রায় 1.5 গুণ বেড়ে দাঁড়িয়েছে 6.5 লাখ কোটিতে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অবশ্য বলছেন, দেশের অর্থনীতি হিসেবে এখনো অনেক ছোট পুঁজিবাজারের আকার। বিশ্বব্যাপী পুঁজিবাজারের সম্ভাবনা ছড়িয়ে দিতে কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঊর্ধ্বমুখী বাজারের বড় চ্যালেঞ্জ কারসাজির নিয়ন্ত্রণ। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বিনিয়োগকারীদের এমন অংশগ্রহণ মনে করিয়ে দেয় 2009 সালকে। এরপর 2010 সালের ধস পুঁজিবাজার থেকে ছিটকে ফেলে দেয় বেশিরভাগ বিনিয়োগকারীদের। এক যুগ পর আবারও প্রাণ ফিরে পেয়েছে দেশের দুই পুঁজিবাজার। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে 5,74,000 কোটি টাকা, যা এক বছর আগে ছিল 3,86,000 কোটি। বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 50%। বৃহস্পতিবার লেনদেন হয়েছে 2,171 কোটি টাকা, এক বছর আগে যা ছিল 1,147 কোটি। ডিএসসির প্রধান সূচক বেড়ে দাঁড়িয়েছে 7,228 পয়েন্ট, এক বছর আগে যা ছিল 5,116 পয়েন্ট। অনেক ফান্ড নিজের হাতে ইন্টারেক্ট হয়েছে, যেটা অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ হয়েছে, সুতরাং ভয়ের কিছু নাই। টার্নওভারটা যদি আরেকটু হ্যান্ডসাম পর্যায়ে যেত, তাহলে আমি আশাবাদী যে মার্কেট অনেক দূর যাবে। আমরা এই চেয়ারম্যানের উপরে আশাবাদী যে মোটামুটি সামনে বাজার আরো ভালো হবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে গুজবের কারণে আমাদের এই মার্কেটে অনেক ইফেক্ট হয়। বাজার 1-2 দিন খারাপ হলে বা এক সপ্তাহ খারাপ হলে পেনিক হওয়ার কিছু নাই, ধৈর্য ধরে শেয়ার হোল্ডিং করতে হবে। বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে রোড শো করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কমিশন চেয়ারম্যানের প্রত্যাশা, এর ফলে বিদেশি বিনিয়োগ বাড়বে। 6 বছরে জিডিপি হচ্ছে ডাবল, 12 বছর বাদই দিলাম। আমাদের পারচেজিং পাওয়ার বেড়েছে, আমাদের কত আইপিও আসছে, 12 বছরের ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই সব কিছু করলে মার্কেট কি 12 বছর আগে যা ছিল তাই থাকার কথা? আমরা মেসেজ পৌঁছাচ্ছি, আমরা সেই সাথে বলছি আপনারা আসেন, দিস ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট ইন বাংলাদেশ। তবে দুশ্চিন্তার নাম দুর্বল মৌলভিত্তির কোম্পানি নিয়ে কারসাজি। উৎপাদন বন্ধ থাকার পরও কোনো কোনো কোম্পানির শেয়ার দর বেড়েছে কয়েক গুণ। বিনিয়োগকারীদের এজন্য সাবধানী হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। জাঙ্ক শেয়ারের দাম 3-4-5 গুণ বাড়ছে। এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জানে, ওনারা একটা কমিটি করেছে। আর আমরাও মনে করি এগুলো যে সমস্ত কোম্পানি বন্ধ এবং যেগুলো চালানোর যোগ্য, মানে চলবেও না, বাট লিস্টেড আছে, অন্য দেশে লিস্টেড থাকতো না। এছাড়া বাজার ভালো রাখতে কেন্দ্রীয় ব্যাংক সহ সংশ্লিষ্টদের ইতিবাচক মনোভাব চান বিনিয়োগকারীরা। মহামারী আর টানা লকডাউন, এরপর পুঁজিবাজারের প্রতি আস্থা ফিরেছে সাধারণ বিনিয়োগকারীদের। বাড়ছে সূচক, সেই সাথে বাজার মূলধনও বেড়ে চলেছে।
তবে এই উঠতি বাজারেও বুঝে শুনে সাবধানী বিনিয়োগ কতটুকু করতে পারবেন বিনিয়োগকারীরা তার উপর নির্ভর করছে এই বাজারের ভবিষ্যৎ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। রাজধানীর টিকাটুলির প্রভু জগৎবন্ধু মহাপ্রকাশ মঠ শতবর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মঠে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সভাপতিত্ব করেন কান্তিবন্ধু ব্রহ্মচারী। শতবর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি তুলে ধরেন মঠের সাধারণ সম্পাদক দীপক বড়াল। বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রকাশ দাস, অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, ডক্টর নিমাই মণ্ডল, নীলাদ্রি বন্ধু ব্রহ্মচারী, বন্ধু প্রীতম ব্রহ্মচারী, নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী সহ অনেকে। প্রধান অতিথি স্বপন ভট্টাচার্য বলেন, বর্তমান অসাম্প্রদায়িক সরকার দেশের মঠ মন্দির রক্ষায় সচেষ্ট। জাতির পিতার আদর্শে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াই করে চলেছেন। তার সুফল দেশের সংখ্যালঘুরাও পাচ্ছে। 1921 সালের 16 সেপ্টেম্বর মহানাম সম্প্রদায়ের আচার্য শ্রীপাদ মহেন্দ্রজি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। দিনাজপুরের হিলি দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর। এই বন্দর থেকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে সরকার, অথচ খানাখন্দে ভরা এই বন্দরের রাস্তাঘাট। এই অবস্থায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে পণ্যবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহনও। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে বন্দরের আমদানি রপ্তানির কার্যক্রম। আর রাস্তাগুলো দ্রুত মেরামতের দাবি ব্যবসায়ী সহ স্থানীয়দের। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে হিলি স্থলবন্দর থেকে ঘোড়াঘাট ও জয়পুরহাট দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার রাস্তা। এছাড়া পানামা পোর্টের সড়কেও সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তে, এমনকি সামান্য বৃষ্টিতে পানি জমে রাস্তায়। চালকদের অভিযোগ, চলাচলের অনুপযোগী এসব সড়কে যানবাহন চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। এবারে তো রাস্তার যে অবস্থা, গাড়ি টাড়ি সব ভেঙে যায়। আমরা গরিব মানুষ, প্রতিদিন মনে করে গাড়ি টাড়ি চালাতে খুব সমস্যা। প্রচুর ভাঙাচোরা, রাস্তার কাজ সেরকম নাই, এখন রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। ব্যবসায়ীরা বলছেন, প্রধান সড়কের প্রশস্ত কম ও ভাঙাচোরার কারণে প্রতিদিনই এই পথে সৃষ্টি হচ্ছে যানজট। এতে ব্যাহত হচ্ছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। রাস্তাঘাট ভাঙার জন্য ইন্ডিয়াতে গাড়ি কম ঢুকতেছে, বৃষ্টি হলে তো চলাচল অযোগ্য হয়ে যায়। পরে গাড়ি যেখানে ঢুকবে 200-250, গাড়ি ঢুকতেছে 150। গাড়ি গুছা নিচার কারণে অনেক গাড়ি নষ্ট হচ্ছে, হ্যাঁ, মালটাল পড়ে যাচ্ছে। তবে 0 পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়ক 4 লেন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের মাননীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষ সহ সকলেই আমাদের চেষ্টা করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনে আমাদের ইতিমধ্যেই রাস্তার কাজটি শুরু হওয়ার প্রক্রিয়া আমাদের হাতে নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। তো ইতিমধ্যে মাপযোগ হয়ে গেছে। হিলি স্থলবন্দরের তথ্য বলছে, এই সড়ক দিয়ে প্রতিদিন 300 ভারতীয় পণ্যবাহী ট্রাক সহ প্রায় 1000 ভারী যানবাহন চলাচল করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গ্যাসের তীব্র সংকটের কারণে 40% রফতানিমুখী সুতা ও বস্ত্র খাতের মিল কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সমস্যার অচিরে সমাধান না হলে উৎপাদন খরচ বেড়ে যাওয়া সহ রপ্তানি কমে যাওয়ার আশঙ্কার কথা বলছে সুতা এবং কাপড় উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিটিএমই। বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে বলা হয়, নারায়ণগঞ্জ, সাভার সহ বেশ কিছু এলাকায় মিলগুলোয় গ্যাস সরবরাহ 1.59 PSI নেমে গেছে। ফলে মিলগুলোতে স্থাপিত মেশিনারিজ ক্ষমতার 70% বেশি বন্ধ রেখে চালু রয়েছে। এই অবস্থায় জাতীয় গ্রিডে এলএনজির সরবরাহ নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি। এত হাজার কোটি টাকা সরকার খরচ করে যেখানে এলএনজি টার্মিনাল করেছে, সেখানে বড় বড় শিপের নাব্যতা ঠিক করার জন্য সমুদ্রকে খনন করে এত বড় করার পরেও যদি আমাদের জাতীয় গ্রিডে এলএনজি না ঢুকে, তাহলে জাতীয় শিল্পের একটা বিপর্যয় ঘটবে আমি মনে করি আমাদের এই রপ্তানি খাতে। আমরা চাই দ্রুতভাবে যেন জাতীয় গ্রিডে এলএনজি সাপ্লাই দিয়ে আমাদের ক্যাপটিভ তথা আমাদের পাওয়ার সেক্টর এবং আমাদের ব্যাপারে ইঞ্জিন শিল্পকে বাঁচিয়ে রাখার আমরা বিনীত অনুরোধ করছি। ইতিবাচক ধারায় থেকে আরও একটি সপ্তাহ শেষ করল দেশের 2 পুঁজিবাজার।
বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক 32 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭,২২৮ পয়েন্টে। ডিএসসিতে এদিন মোট লেনদেন হয়েছে 2,171 কোটি টাকা, যা আগের দিনের চাইতে ৬৭ কোটি টাকা বেশি। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দাম কমেছে এদিন। ডিএসসির বাজার মূলধন এদিন বেড়ে দাঁড়িয়েছে 5,74,000 কোটিতে। খুলনায় ঘেরের আইলে সবজি চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে লবণাক্ত ডুমুরিয়া অঞ্চলে আগাম জাতের গ্রীষ্মকালীন শিম চাষে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মাছ চাষের পাশাপাশি এখানকার উৎপাদিত শিম বিক্রি করে অধিক লাভবান হচ্ছেন কৃষকরা। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের আওতায় কৃষকদের শিম চাষে প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। একই সাথে স্থানীয় চাহিদা মিটিয়ে শিম বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। খুলনার ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা খোরনিয়া ব্লক, এখানে 18 হেক্টর জমিতে লাল ফুল জাতের আমশিমের আবাদ করেছেন 230 জন কৃষক। এরই মধ্যে ঘেরের আইলের ঝুলন্ত মাচায় শিম আসতে শুরু করেছে। একইভাবে ডুমুরিয়া উপজেলায় 170 হেক্টর জমিতে প্রায় 14,000 ঘেরের আইলে শিমের চাষ হয়েছে। বিশেষ পদ্ধতিতে বাঁশ ও নেট দিয়ে মাচা তৈরি করা হচ্ছে। কৃষকরা জানান, অল্প পরিচর্যায় ভালো ফসল পাওয়া যায়। 1 বিঘা জমিতে শিম চাষে 10 থেকে 12,000 টাকা ব্যয় হয়, আর উৎপাদিত শিম বিক্রি করে পাওয়া যায় 60 থেকে 70,000 টাকা। অফ সিজন ওঠে এবং প্রচুর দাম এবং প্রচুর উৎপাদন, এবং 8 মাস পর্যন্ত হয় একাধারে। আমাকে অঞ্চলের সবাই আছে লাল ফুল শিম চাষ করে। অফ সিজনে দাম বেশি থাকায় শুধু শিম চাষ করেই এবার ডুমুরিয়ায় কৃষকরা কয়েক কোটি টাকা আয় করতে পারবেন। শিম চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। ডুমুরিয়া উপজেলায় 14,000 ঘের আছে এবং প্রায় 13,000 ঘেরের পাড়ে এই ধরনের সিম হয়েছে, এবং এখানে লাল ফুল জাতের সিম হচ্ছে। এটা খুবই সম্ভাবনাময় ফসল। কৃষকরা লাল ফুল জাতের সিম চাষ করে খুবই লাভবান হচ্ছেন। কৃষি অধিদপ্তর এটা কৃষকদের মাঝে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ছড়িয়ে দিয়েছি। সম্প্রতি ডুমুরিয়ায় মাঠ পরিদর্শনে এসে কৃষিমন্ত্রী জানান, নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে আমি এইটুকু বলতে পারি যে ইনশাল্লাহ আমরা আন্তর্জাতিক বাজারও যাব, নিরাপদ খাদ্য তৈরি করব এবং চাষিদেরকে আমরা লাভজনক এই উৎপাদন ব্যবস্থা দেওয়ার চেষ্টা করব। লবণাক্ত এলাকায় বোরো ধান চাষের পর চাষযোগ্য অসংখ্য জমি অনাবাদি পড়ে থাকে। বর্তমানে ঘেরের আইলে আগাম সবজি চাষ নতুন সম্ভাবনা তৈরি করেছে। শক্ত কোনো কিছু নাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার সামরিক জোট গঠনকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে বেইজিং। দেশ তিনটিকে নিজেদের শীতল যুদ্ধের মানসিকতা ঝেড়ে ফেলার আহ্বান জানিয়েছে জিনপিং প্রশাসন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, নতুন এই জোটের ঘোষণা আঞ্চলিক শান্তি মারাত্মকভাবে বিনষ্ট করে এবং অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়া নিজে থেকেই চীনের শত্রুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে চীনের গ্লোবাল টাইমস পত্রিকা। এদিকে বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে বরিস জনসন জানিয়েছেন, নতুন এই জোট কোনো শক্তির বিরুদ্ধেই প্রতিপক্ষ নয়। অন্যদিকে ত্রিদেশীয় এই চুক্তির মতো ইউরোপীয় ইউনিয়নকেও ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজস্ব প্রতিরক্ষা ও নিরাপত্তা কৌশল তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন ইইউ এর শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল। বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করেছে টাইমস ম্যাগাজিন। চলতি বছরের 100 প্রভাবশালীর তালিকায় 54 জনই নারী। তালিকায় জায়গা করে নিয়েছেন তালেবানদের শীর্ষ নেতা মোল্লা আব্দুল গনি বারাদারও। মাসুদ জানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও বিশ্বে 100 প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইম ম্যাগাজিন। এই তালিকায় উঠে এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। হাওয়াই চটি পায়ে সাদা শাড়ি পরা মমতাকে আপসহীন নেত্রী হিসেবে বর্ণনা করা হয়েছে। তালিকাতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এছাড়া সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদুর পুনিয়ালাও এই তালিকায় জায়গা করে নিয়েছে।
রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পাশে জায়গা করে নিয়েছে তালেবানের প্রতিষ্ঠাতা সদস্য মোল্লা আব্দুল গনি বারাদার, যেখানে বারাদারকে কারিশমাটিক সামরিক নেতা এবং ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। টাইম বলছে যুক্তরাষ্ট্র আর বারাদারের সমঝোতায় আফগানিস্তানের ক্ষমতার মসনদ দখল করতে পেরেছে তালেবান। নন্দিত এ ম্যাগাজিনে স্থান পেয়েছে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা প্রিন্স হ্যারি এবং তার সহধর্মিণী মেগান মার্কেল। রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এবার 100 প্রভাবশালী তালিকায় 54 জনই নারী, যেখানে রয়েছে পপ সঙ্গীত শিল্পী বিলি আইলিশ সহ এক ঝাঁক তারকা মুখ। মাসুদ রানা, নিউজ 24। সিরিজ জয়ের পর এবার লক্ষ্য আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলকে হোয়াইট ওয়াশ করা। চতুর্থ ম্যাচে সিলেটে আজ সকাল 9টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেটে গেল 3 ম্যাচেই বোলিং দিয়েই এরই মধ্যে নজর কেড়েছে টাইগার যুবারা। উইকেট বিবেচনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং বান্ধব, তবে প্রথম 2 ম্যাচে কোনো দলই বড় স্কোর গড়তে না পারলেও তৃতীয় ম্যাচে আইশ মোল্লার সেঞ্চুরিতে 200 রান পার করেছিল বাংলার যুবারা। 2022 অনূর্ধ্ব-19 বিশ্বকাপেও শিরোপায় চোখ বাংলাদেশের, আর সেই লক্ষ্যেই আফগানিস্তানের বিপক্ষে প্রথম সিরিজে এসেছে জয়। টাইগার যুবাদের নিয়ে পরবর্তী বিশ্ব মঞ্চ জয় করার পরিকল্পনা করছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। তার প্রত্যাশা, যত বেশি ম্যাচ হবে ততই শক্তি বাড়বে দলের, এমনকি এখান থেকে পাওয়া যাবে বিশ্বমানের ক্রিকেটারও। সিলেট থেকে পার্থ বণিক জানাচ্ছেন বিস্তারিত। 1997 আইসিসি ট্রফি জয়, আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখানোর 18 বছর পর টাইগারদের যে অর্জন বদলে দেয় দেশের ক্রিকেটের গতিপথ। বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে আবির্ভূত হয় নতুন শক্তি হিসেবে। ঐতিহাসিক সে বছরেই অনূর্ধ্ব-19 ক্রিকেটে পথ চলা শুরু বাংলাদেশের। সময়ের বিবর্তনে আইসিসি ট্রফি জয়ের নায়ক হাসিবুল হোসেন শান্ত এখন বয়সভিত্তিক দলের নির্বাচক, আর তার হাতে গড়া দল 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন। সাফল্যের ধারাবাহিকতা 2022 বিশ্বকাপেও ধরে রাখতে চান সাবেক এই ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় সে লক্ষ্যেই যেন শুভ সূচনা। কোভিড-19-এর জন্য তো অনেক প্ল্যান ছিল, কিছু করা যায়নি, তবে তারপরেও যদুর পেরেছেন আপনার ফিটনেস ট্রেনিংটা খুব কাজ করেছে, স্কিল নিয়ে কাজ করেছেন। সো ম্যাচ খেলাটা বাকি ছিল, সেটা ধরেন এই আফগানিস্তান নিয়ে শুরু হলো। আশা করি আপাতত এখন যে অবস্থা আছে সামনে আরো বেটার হবে। 2016 বিশ্বকাপে মিরাজ সাইফুদ্দিন, 2018-তে আফিফ নাইম শেখ, 2020-এ শামীম শরীফুল। বলতে গেলে প্রতিটি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকেই প্রতিভাবান ক্রিকেটার পেয়েছে বাংলাদেশ। পরবর্তী বিশ্বকাপেও তা অব্যাহত থাকবে আশা সাবেক এই ক্রিকেটারের। ম্যাচে করলে হবে না, সামনে আরো খেলা আছে, সেগুলোতে যদি সেই কন্ট্রিবিউশনটা ধরে রাখতে পারেন, মানে এই ধারাবাহিকটা যদি ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই সেটাকে আমরা ভালো একটা পজিটিভ সাইন হিসেবে নিই। এখানে যারা প্লেয়াররা আছেন সবাই মোটামুটি ভালো, সবাই বাংলাদেশের ফিউচার হিসেবে কাজ করছেন। সো আমার মনে হয় যে এখান থেকে 2-1 মানুষ টিমে পাবেন। সামনে টি-20 বিশ্বকাপ, সিনিয়র ক্রিকেটার আর কোচদের সাপোর্টে শামীম শরীফুলরা জ্বলে উঠবেন, এটাই চাওয়া হাসিবুল হোসেনের। পার্থ বণিক, নিউজ 24, সিলেট। টি-20 বিশ্বকাপের পর ভারতের টি-20 দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এই ঘোষণায় দিয়েছেন এই ভারতীয় ব্যাটসম্যান। গুঞ্জন 2-3 দিন আগেই উঠেছিল, তবে সেটা ভারতের ক্রিকেট বোর্ডের বিভিন্ন সূত্র অস্বীকার করে আসছিল। আগামী 17 অক্টোবর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হবে এবারে টি-20 বিশ্বকাপ। তবে টি-20-র অধিনায়কত্ব ছাড়লেও টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্বে থাকছেন বিরাট কোহলি। টি-20 অধিনায়ক কে হবেন সেই ঘোষণা এখনো আসেনি। দর্শক, শেষ করছে এখনকার সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।